শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রত্যর্পণে আইনি নয়, কূটনৈতিক সমাধানে জোর দেন বিশ্লেষকরা। প্রয়োজনে জাতিসংঘে যাওয়ার তাগিদ। সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপ। কিছুক্ষণ পর জামাত ও এনসিপিকে নিয়ে বৈঠক। বিকেলে ডেকেছে বিএনপিকে। জ্বর আর শরীরের ব্যথা, পরীক্ষা নিরীক্ষা করার পর আমার এই ডেঙ্গু ধরা পড়েছে। বমিও থামছে না, আর এদিকে ডায়াবেটিস কন্ট্রোলও আসছে না। শীতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। শহরের পাশাপাশি ছড়াচ্ছে গ্রামেও। রাজশাহী মেডিকেলে গড়ে প্রতিদিন ভর্তি 40 জন। মশা নিধনে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দুষছেন সাধারণ মানুষ। রমজানের আগেই বাড়ছে ছোলা, খেজুর সহ 6টি ভোগ্যপণ্যের আমদানি। 2 মাসের ঋণপত্র খোলা বেড়েছে 294%। এলসির মার্জিন নির্ধারণে হস্তক্ষেপ করছে না কেন্দ্রীয় ব্যাংক। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় কার্যকর নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারত থেকে পলাতকদের কিভাবে দেশে ফেরত আনা হবে। বাংলাদেশ ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা পাঠানোর পাশাপাশি বন্দি বিনিময় চুক্তিকে কাজে লাগানোর কথাও ভাবছে। তবে ভারতের বর্তমান অবস্থান স্পষ্টই উল্টো। সেক্ষেত্রে শেখ হাসিনা কামালকে ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্রত্যর্পণ ইস্যুতে আইনি নয়, কূটনৈতিক সমাধানে জোর দিচ্ছেন তারা। আলামিন তুষারের রিপোর্ট। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর সবথেকে বড় প্রশ্ন এর বাস্তবায়ন। এখানেই সামনে আসে কোন প্রক্রিয়ায় ফেরানো হবে তাকে। এর মধ্যে সাজাপ্রাপ্ত ভারতে পলাতক 2 আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানোর ব্যাপারে ভাবছে বাংলাদেশ। এর বাইরেও ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তিকেও কাজে লাগানোর চেষ্টা হবে। তবে প্রতিবেশী এই দেশটির বর্তমান অবস্থান অনুযায়ী বলাই যায় তাদের ফেরত পাঠাতে খুব একটা রাজি নয় ভারত। সেক্ষেত্রে কি করতে পারে বাংলাদেশ? এক্সট্রাডিশন ট্রিটিকে আশ্রয় নিয়ে বাংলাদেশ দ্বিপাক্ষিকভাবে ভারতের কাছে বললেও ভারত কিছু করবে না। আমার বিবেচনায় বাংলাদেশের হাত পা খুব বাধা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আকমল হোসেন মনে করেন, এক্ষেত্রে বাংলাদেশের উচিত জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার দ্বারস্থ হওয়া। এই বিষয়গুলোকে আমার মনে হয় আন্তর্জাতিকভাবে তুলে ধরা, বাংলাদেশের ভারতীয় জনগণের কাছে তুলে ধরা, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা দরকার, সহানুভূতিশীল মত তৈরি করা উচিত। সেক্ষেত্রে ভারতকে এই বিচারের স্বচ্ছতা বোঝাতে পারাকে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী। তবে আইনিভাবে জোরাজুরি নয়, বরং কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান করতে হবে বলেও মনে করেন তিনি। আইন কানুন বা মামলা মোকদ্দমা করে আসলে এগুলো সলভ করা সম্ভব না। ইন্ডিয়াকে এই ক্ষেত্রে বোঝাতে হবে গুড ফেইথে তাকে তার বিচার সম্পন্ন করা হয়েছে এবং তাকে যে ব্যবস্থা করা হবে গুড ফেইথে করা হয়েছে। যদিও স্বাভাবিকভাবে চুক্তি অনুযায়ী রাজনৈতিক বন্দীদের ব্যাপারে ভারতের দিকেই পাল্লা কিছুটা হেলে আছে বলে মনে হচ্ছে। তবে এই আইনজীবী মনে করছেন, হত্যা এবং গুমের মতো বিষয়ে সেটাকে রাজনৈতিকভাবে সংজ্ঞায়িত করবার সুযোগ নেই। মার্ডারের মতো অফেন্স হয়ে থাকে, ম্যানস্লটিং, কিডন্যাপিং, অ্যাবডাকশন, কি ইনসাইটমেন্ট টু মার্ডার, এগুলো কিন্তু পলিটিক্যাল নেচারের মধ্যে পড়বে না। সুতরাং ইট ইজ নট পলিটিক্যাল ইন নেচার। কূটনৈতিকভাবে নিজেদের দুর্বল না ভেবে বাংলাদেশকে তার ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বৈশ্বিকভাবে নিজেদের জায়গা করে নেওয়ার সময় চলে এসেছে বলেও মনে করছেন অনেকে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ বিএনপি, জামাত, এনসিপি সহ 12টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত জামাত, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বিএমজেপি, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হবে। দুপুরে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, এই 6 দলের সঙ্গে বৈঠকে বসবে ইসি। এর আগে 3 দিনে 36টি দলের সঙ্গে সংলাপে বসে কমিশন।
শীতের আবহ উত্তরের জেলা রাজশাহীতে। এ সময় ডেঙ্গুর প্রকোপ কমার কথা থাকলেও উল্টো বেড়েছে। নগরী থেকে উপজেলা শহর এমনকি গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে সংক্রমণ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ভর্তি থাকছে 20 থেকে 30 জন রোগী। চলতি নভেম্বরে শিশুসহ মারা গেছে 3 জন। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। জ্বর, পেটে ব্যথা, বমিসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে 4 দিন ধরে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন চিকিৎসা কেন্দ্র ঘুরে বয়স্ক শওকতারা জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বমিও থামছে না, আর এদিকে ডায়াবেটিস কন্ট্রোলও আসছে না। আর একটা টেস্ট দিয়েছিল, ওই টেস্টটাতে ধরা পড়েছে। তার মতো বেশিরভাগ রোগী ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর অসচেতনতা ও অবহেলায় যখন পরিস্থিতি অস্বাভাবিক হয়েছে তখন ভর্তি হয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাসের প্রথম 2 সপ্তাহে এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 30 শিশুসহ 334 জন। চলতি মাসে 3 এবং এবছর মারা গেছেন 17 জন। রাজশাহী ও আশেপাশের এলাকা এবং ঢাকা থেকে সংক্রমিত হয়েছেন রোগীরা। আমার সমস্যা জ্বর আর শরীরে ব্যথা। আমি পরীক্ষা নিরীক্ষা করার পর আমার এই ডেঙ্গু ধরা পড়েছে। ক্লিনিকে দেখানোর পরে ওখান থেকে ঢাকা মেডিকেল দেখাইছিলাম। তারপর ওখানে একটু পজিটিভ পাওয়ার পরে এখানে আবার ওখান থেকে চলে আসছি। এখানে 3 দিন বাসায় দেখেছি, তারপরে বৃহস্পতিবারে আউটডোরে নিয়ে এসেছি। লিয়ানা ডাক্তার দেখানোর পরে ওরা টেস্ট দিয়েছে। টেস্টগুলোর মধ্যে আবার শুক্রবার ছিল, শনিবারে এসে রিপোর্ট দেখায় ডাক্তারে ভর্তি দিয়েছে। চিকিৎসকদের ভাষ্য, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে মশার ধরনগত পরিবর্তন হয়েছে। অতিবৃষ্টিতে মশার প্রজনন চক্রও দীর্ঘ হয়েছে। ফলে বর্ষা শেষে প্রকোপ না কমে উল্টো নগরী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে ডেঙ্গু ছড়িয়েছে। অভিযোজনই বলেন বা জেনেটিক মিউটেশন বলেন, যে কোনো কারণেই হোক, এটি কিন্তু সংক্রমণের যে ধারা সেটি পরিবর্তিত হয়েছে। এবং আমরাও দেখছি এবার আমাদের অতিবৃষ্টির কারণে বর্ষা চলে যাওয়ার পরেও শীতের ঠিক শুরুতে কিন্তু ডেঙ্গুটা আবার নতুন করে একটু প্রকোপ দেখা দিচ্ছে। জনস্বাস্থ্যবিদরা জানান, গত 2 দশকে জুলাই ও আগস্টে বেশি সংক্রমণ ও মৃত্যু হতো। গেল 4 বছর সর্বোচ্চ সংক্রমণ ঘটে অক্টোবরে। এবার নভেম্বরেও ডেঙ্গু প্রাণঘাতী। এজন্যে মশক নিধনে নিষ্ক্রিয় কর্মসূচি, পরিকল্পনার অভাব, জনসাধারণের অসচেতনতা ও অবহেলাকে দায়ী করছেন তারা। যেটা হচ্ছে, রোগীগুলো আসছে দেরি করে। এই ওয়ার্নিং সাইটটা তারা ইগনোর করার জন্যে যখন স্টাবলিশ শক হয়ে যায়, সিভিয়ার শক হয়ে যায়, তখন বিভিন্ন অর্গান ফেল করতে শুরু করে, কিডনি ফেল করতে শুরু করে, লিভার ফেল করে, ব্রেনের সমস্যা হয়, হার্টের সমস্যা হয়। এই রোগীগুলো কিন্তু আর বাঁচানো যায় না। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গবেষণায় ডেঙ্গুর জন্য দায়ী ও সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখা মানবদেহের 6টি জিন খুঁজে পেয়েছেন। এর প্রেক্ষিতে 3টি ওষুধ নির্ধারণ করেছেন তিনি। আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত ওই গবেষণা ডেঙ্গু চিকিৎসায় নতুন দুয়ার খুলতে পারে অভিমত বিশেষজ্ঞদের। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রমজান সামনে রেখে বাজারের বাড়তি চাহিদা মেটাতে বাড়ছে 6টি নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, মটর ডাল ও খেজুরের ঋণপত্র খোলার হার 11 থেকে 294% পর্যন্ত বেড়েছে। বাজারের চাহিদা অনুসারে যোগান নিশ্চিতে মার্জিন নির্ধারণে বাংলাদেশ ব্যাংক কোনো হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। পবিত্র রমজান মাসে অতি প্রয়োজনীয় পণ্য ছোলা, খেজুর, মটর ডাল, চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল। ওই সময়ে বাড়তি চাহিদা মেটাতে বাড়ছে এই 6 ভোগ্যপণ্যের আমদানি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বর অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সয়াবিন তেল আমদানি 36%, চিনি 11%, মসুর ডাল 87%, ছোলা 27%, মটর ডাল 294% ও খেজুরের আমদানি 231% বেড়েছে। এবার ভোগ্যপণ্য আমদানিতে প্রতিষ্ঠানগুলো 1 মাস আগেই ঋণপত্র খুলছে তাড়াহুড়ো করেই। ফলে ফেব্রুয়ারি মাসের আগেই বাজারে যোগ হবে নতুন আমদানি করা পণ্য। বাংলাদেশ ব্যাংক জানায়, আমদানির চাপ থাকলেও ডলার সংকট নেই ব্যাংকগুলোতে ডলারের ক্রাইসিস এই মুহূর্তে নেই। একই সাথে ডলারের এক্সচেঞ্জ রেটটাও কিন্তু স্টেবল অবস্থায় আছে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্যাংক তার যারা বোনাফাইড কাস্টমার আছে তাদের সাথে মিলিত হয়েই অনেক কমপক্ষে 3 মাস আগে থেকে
এলসি খুলছে। এদিকে বিপরীত চিত্র রয়েছে পেঁয়াজ, রসুন ও আদা আমদানিতে। আগের বছরের তুলনায় এবার পেঁয়াজের ঋণপত্র খোলার হার কমেছে প্রায় 99%, রসুনের 89% এবং আদার 22%। বাংলাদেশ ব্যাংক জানায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এলসি মার্জিনে কোনো হস্তক্ষেপ করবে না কেন্দ্রীয় ব্যাংক। মার্জিন 100% দিব না। একজন ওয়ার্কিং কাস্টমার যদি এলসি খুলতে চায়, তার জন্য সে তো ব্যাংকের কাছে পরীক্ষিত না, তার জন্য তো ব্যাংক হয়তো বা 100% নিচে মার্জিন এলসি খুলতে রাজি হবে না। এটা সম্পূর্ণভাবে ব্যাংকের ব্যবসায়ীরা তারাই নির্ধারণ করবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে ঋণপত্র খোলা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 10.82% বেড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বছরের শুরুতে উত্তাপ, মাঝে খানিকটা স্বস্তি, শেষ দিকে আবারও ঊর্ধ্বমুখী। দাম দরের এমন উত্থান পতনে বছর পার করছে ডাল, তেল, আটা সহ অন্যান্য নিত্যপণ্যের বাজার। উচ্চ মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট মানুষ কমিয়েছে ভোগের পরিমাণ, কাটছাট করেছেন বাজারের ফর্দেও। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা আর সরবরাহ সংকটে স্থিতিশীলতা আসছে না বাজারে। ভূরাজনৈতিক অস্থিরতা আর বাণিজ্য যুদ্ধের প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি, আছে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা। সব মিলিয়ে বছর জুড়ে উত্থান পতনের মধ্য দিয়ে গেছে দেশের নিত্যপণ্যের বাজার। কৃষি বিপণন অধিদপ্তরের মাসিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে প্যাকেটজাত প্রতি কেজি আটা বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকা দরে, যা কেজিতে 5 টাকা বেড়ে চলতি মাসে বিক্রি হচ্ছে 55 থেকে 65 টাকায়। বছরের শুরুতে 125 টাকায় বিক্রি হয়েছে 1 কেজি চিনি, 10 টাকা কমে গেল জুলাইয়ে যা বিক্রি হয়েছে 115 টাকায়। পরবর্তী 5 মাসে চিনির দাম কেজিতে কমেছে আরও 10 টাকা। গেল জানুয়ারিতে উন্নত মানের মসুর ডাল কেজি প্রতি 140 টাকা দরে বিক্রি হলেও জুলাইয়ে তা নেমে আসে 135 টাকায়। তবে গেল 5 মাসে এই ডালের দাম বেড়েছে 25 টাকা। উত্থান পতন দেখা গেছে ছোলার দামেও। বছর শুরুতে প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে 125 টাকা দরে, তবে জুলাইয়ে 30 টাকা কমে প্রতি কেজি ছোলা 95 টাকায় কিনেছেন ভোক্তারা। তবে 15 টাকা বেড়ে চলতি মাসে 110 টাকায় ছোলা বিক্রি হচ্ছে। 11 মাসে সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে 14 টাকা। বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 189 টাকায়। অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতি আর অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে। আমাদের অধিকাংশ পণ্য আমদানির উপর নির্ভর করে। যখন আমদানিতে ভাটা থাকে তখন দামটা একটু বাড়ে, এবং উৎপাদন যখন স্বাভাবিক হয় তখন দামটাও স্বাভাবিক হয়। সম্প্রতি বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। এটার একটা প্রধান কারণ হতে পারে যে একটি রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে আমাদের যে ব্যবসায়ীরা আছেন তারা অতি মুনাফার লোভে এখানে কারসাজি করছে। ভোক্তাদের স্বস্তি দিতে নিয়মিত বাজার নজরদারির তাগিদ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ছেলে মানুষ কাঁদে নাকি? ছেলেদের এত দুর্বল হলে চলে? তুমি পুরুষ মানুষ হও, সাহস দেখাও। পুরুষের নীরব মানসিক যুদ্ধ, সমাজের স্টেরিওটাইপে আবেগ প্রকাশে পিছিয়ে, অব্যক্ত কষ্ট বাড়াচ্ছে বিষণ্ণতা ও আত্মহত্যা। কচবাঁধা ধারণা ভেঙে বেরিয়ে আসার পরামর্শ। জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে শুরু হয়েছে তহবিল গঠন ও জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা। অভিযোজন প্রক্রিয়া ও ক্ষয়ক্ষতির ক্ষেত্রে সমপরিমাণ অর্থ আদায়ে সোচ্চার এখন বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশের প্রতিনিধিরা। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, উল্লেখযোগ্য পরিমাণ অনুদান পাওয়ার বিষয়টি নির্ভর করছে তহবিল প্রস্তাবনা ও দর কষাকষির ওপর। আর সম্মেলনের শেষ পর্যায়ে এসে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নে আশার আলো দেখছেন সরকারি প্রতিনিধিরা। ব্রাজিলের কপ সম্মেলন থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রথম পর্যায়ে স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে দেয়া প্রস্তাবনার উপর আলোচনা শেষে এখন চলছে তহবিল গঠন ও অর্থায়ন বিষয়ে আলোচনা পর্যালোচনা। 2015 সালের প্যারিস চুক্তি অনুযায়ী কপ প্রেসিডেন্ট আন্দ্রে কোরেয়া দুলাগোর নেতৃত্বে অর্থায়ন সংক্রান্ত এই আলোচনায় যুক্ত হয়েছে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো।
অভিযোজন প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রতিশ্রুতির মাত্র ৩% অর্থ পাওয়া গেলেও লস অ্যান্ড ড্যামেজে এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো অর্থ আসেনি জানিয়ে জলবায়ু বিশেষজ্ঞরা বলেন উভয় ক্ষেত্রে সমপরিমাণ অর্থায়নের দাবিতে সোচ্চার বাংলাদেশ সহ এসব দেশের প্রতিনিধিরা। শুরুতে আশাহত হলেও শক্ত দর কষাকষির ফলে কপ প্রেসিডেন্টের নেতৃত্বে অর্থায়ন বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তারা। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তারা ফান্ডিং রিকোয়েস্টের একটা লঞ্চ করেছে, ফান্ড ফর রেসপন্ডিং লস এন্ড ড্যামেজ। তারা 5 to 20 মিলিয়ন ইউএসডির ফান্ডিং রিকোয়েস্ট করতে পারবো ডেভেলপিং কান্ট্রি। এখন আমাদের ডেভেলপিং কান্ট্রির উপর এটা চলে আসে যে আমরা কত ভালো ফান্ডিং প্রপোজাল দিতে পারছি, কত ভালো আমাদের লস এন্ড ড্যামেজ যেটা সেটা তুলে ধরতে পারছি। এলডিসি কান্ট্রি যার মধ্যে বাংলাদেশ এখনো আছে, কেবলমাত্র 3% অর্থ পেয়েছে অ্যাডাপ্টেশন কাজ করার জন্য। বাস্তব ক্ষেত্রে অ্যাডাপ্টেশনের জন্য অত্যন্ত সামান্য ফান্ড ক্ষতিগ্রস্ত দেশগুলি পাচ্ছে, যেটা খুবই উদ্বেগের বিষয়। এদিকে শেষ মুহূর্তে অভিযোজন প্রক্রিয়ায় অর্থায়ন বাড়ানোর পাশাপাশি জলবায়ুর পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ভালো ফল আসবে বলে জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব AKM সোহেল। অ্যাডাপ্টেশনের ফান্ডটাকে আরো বাড়ানো, আমাদের বাংলাদেশে যেরকম 32% হচ্ছে অ্যাডাপ্টেশন ফান্ড, 58 হচ্ছে মিটিগেশন, 10% কস্ট কাটিং, কিন্তু আমরা চাই যে অ্যাডাপ্টেশন ফান্ডটা আরো বাড়াতে। আমাদের এখানে $150 বিলিয়ন একটা ডিমান্ড ছিল যে অ্যাডাপ্টেশন ফান্ড গ্লোবালি, তো সেই জায়গাটাতে আশা করা যায় কাছাকাছি একটা ফিগার হয়তো আমরা পেতে পারি। বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে এসে ক্ষতিপূরণ আদায়ে দর কষাকষি আরও জোরালো করছে স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলো। সেক্ষেত্রে সরকারের পাশাপাশি বাংলাদেশের বেসরকারি সংস্থাগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ব্রাজিলের বেলেমে আয়োজিত জলবায়ু সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমি। সেখানে নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলছে, আমরা সেখানে যাব। কুমো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা প্রস্তুতি শেষ করে এই মুহূর্তে নির্বাচন কমিশন শুরু করেছে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ, এবং এই সংলাপের অংশ হিসেবে টানা চতুর্থ দিনের মতো আজ 12টি দল অংশ নেওয়ার কথা রয়েছে। এবং সকালে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন জামায়াতে ইসলাম বাংলাদেশ, এনসিপি নতুন দল হিসেবে গতকালই যে নিবন্ধন চূড়ান্ত হয়েছে যার, এবং একই সাথে আরও 4টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে। যেহেতু 10:30টার সময় সংলাপ শুরু হওয়ার কথা, এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলো একে একে আসছেন, এবং আমরা গত 3 দিন যেটা দেখেছি যে প্রতিটি দলই এসেছেন। শুধু এই গত 3 দিনে শুধু তৃণমূল বিএনপির বাইরে বাকি সব দলগুলোই অংশগ্রহণ করেছিলেন সেই সংলাপে, এবং তাদের দাবি দেওয়া এবং নানা সংকটের কথা তুলে ধরেছেন। বলেছেন যে প্রতিবারই নির্বাচন কমিশন যে রাজনৈতিক দলগুলোকে আশ্বাস দিয়ে থাকে সুষ্ঠু ভোটের, সেই আশ্বাস যেন প্রকৃতপক্ষে এবার তারা শুধু আশ্বাসের মধ্যে কাগজে কলমে না থেকে সেটা যেন মাঠে বাস্তবায়ন হয়, নির্বাচনী মাঠে। সেই তারা প্রতিশ্রুতি চেয়েছেন নির্বাচন কমিশনের কাছে। তারা বারবারই বলছেন যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং ছোট দলগুলোকেও সমান সুযোগ দেওয়ার কথা বলেছেন রাজনৈতিক দলগুলো। নির্বাচন কমিশনও বারবার আশ্বস্ত করেছে এবারে নির্বাচন তারা যে কোনো মূল্যে হোক একটি সুষ্ঠু শান্তিপূর্ণভাবে উপহার দিতে চায়। তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার কথা বারবারই কমিশন বলছে যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই সাথে যে রাজনৈতিক দলগুলোর যে আচরণবিধি আছে সেই আচরণবিধি প্রতিপালনের জন্য তারা বারবারই আহ্বান জানাচ্ছেন। এইভাবেই আসলে তারা তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরছেন। তবে কেউ কেউ অভিযোগও করেছেন রাজনৈতিক দলগুলো যে যেখানে আইন বিধিবিধান সব কিছু শেষ হয়ে গেছে তারপরে রাজনৈতিক দলগুলোকে কেন ডাকা হলো কমিশনে, সেটি নিয়েও কেউ কেউ আক্ষেপ করেছে কোনো দল। তাদের দাবি যে যদি এই আইন কানুন এবং বিধান হওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার প্রয়োজন ছিল, সেটি নিয়েও নির্বাচন কমিশনের সাথে তারা কথা বলেছে। কমিশন বলছে যে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করবে। আর সকালে যেহেতু 6টি দলকে ডেকেছে এবং বিকেলে ডেকেছে আরও 6টি দলকে, সেখানে বিএনপির অংশ নেওয়ার কথা রয়েছে। এবং গত 15 বছরে নির্বাচন কমিশন বারবারই বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছিল সংলাপে আসার জন্য, কিন্তু অতীতের 3টি নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি। এবার যেহেতু আসার কথা রয়েছে বলে কমিশনকে বিএনপি আশ্বস্ত করেছে সংলাপ শুরু হবে। এখন আমরা কিছুক্ষণ পর আমরা আসলে জানতে পারবো যে আসলে তাদের দাবি দাওয়াগুলো কি। কিছুক্ষণ পরই শুরু হবে ইসিতে জাতীয় যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে।
শিল্পের কাঁচামালের আড়ালে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ঘন চিনি হিসেবে পরিচিত সোডিয়াম সাইক্লোমেট আমদানি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সাধারণ চিনির বিপরীতে 50 গুণ বেশি মিষ্টি হওয়ায় চকলেট, আইসক্রিম, বেভারেজ সহ শিশু খাদ্যে ব্যবহার হচ্ছে এই ভয়ঙ্কর উপকরণ। গত 2 মাসেই 2টি চালানে 100 মেট্রিক টন ঘন চিনি জব্দের পাশাপাশি সন্দেহভাজন আরও কয়েকটি চালান পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বচ্ছ বড় দানা হলো দেখতে অনেকটা চিনির মতো, আবার স্বাদে চিনির চেয়ে 30 থেকে 50 গুণ বেশি। প্রকৃততে এগুলো চিনি নয় কিংবা চিনি তৈরির বিন্দুমাত্র উপকরণও ব্যবহার হয়নি। মূলত চীনের বিভিন্ন শিল্প কারখানায় প্রস্তুত এক কৃত্রিম মিষ্টিকারক সোডিয়াম সাইক্লোমেট বা ঘন চিনি আসছে বাংলাদেশে। এটাকে একসময় স্যাকারিন নামে আমরা অনেকে চিনতাম। এটা আমেরিকাতে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA 1969 সালে ঘন চিনি ব্যবহার নিষিদ্ধ করেছে। তারপরেও পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে এটা রূপান্তর করে ব্যবহার করছে, যেটা আসলে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সবশেষ 28 অক্টোবর চট্টগ্রাম বন্দরে 2টি কন্টেনার থেকে জব্দ করা হয়েছে 39 মেট্রিক টন ঘন চিনি। পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে চীন থেকে চালান আসে চট্টগ্রাম বন্দরে। এর আগে 16 সেপ্টেম্বর একটি বেসরকারি অফডক থেকে জব্দ করা হয়েছিল সোডা অ্যাশের নামে আমদানি করা 3 কন্টেনার ভর্তি 7,480 কেজি ঘন চিনি। সাধারণত এই পণ্যটা আমদানি নিষিদ্ধ হওয়ায় সোডা অ্যাশ বা হচ্ছে যে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে আমদানি হচ্ছে। এছাড়াও অন্যান্য সমজাতীয় যে রাসায়নিক বিভিন্ন পণ্য আছে সেই নামগুলো ব্যবহার করে তারা সোডিয়াম সাইক্লোমেট আমদানির চেষ্টা করছে। এক্ষেত্রে বৈধ পথে আমদানি নিষিদ্ধ হয় শিল্পের কাঁচামালের আড়ালে ঘন চিনি আমদানির চেষ্টা চলছে। ইতিমধ্যে আটক হওয়া 2টি চালানের আমদানিকারক এবং সিএনএফ প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে কাস্টম হাউসের অনুসন্ধানী দল। প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিলের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কাস্টম কর্মকর্তা। যারা এ পর্যন্ত ঘন চিনি আমদানি করেছে তাদের বিরুদ্ধে আমরা কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে, তাদের বিন লক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি মামলা দায়ের করা হবে। সাধারণ চিনির তুলনায় মিষ্টি গুণ বেশি হয় মিষ্টান্ন, আইসক্রিম, বেভারেজ, জুস, চকলেট এবং কন্ডেন্স মিল্কে মেশানো হচ্ছে ঘন চিনি, যার বেশিরভাগই শিশু খাদ্য হিসেবে পরিচিত। ঘন চিনির তৈরি খাবারে শিশুদের ক্যান্সার, কিডনি এবং লিভার রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে মত চিকিৎসকদের। বাচ্চাদের যে ট্রুলি যে সুগার দরকার, এই সুগারটা কিন্তু সেখান থেকে আসছে না, শুধু মিষ্টির স্বাদটা যাচ্ছে এবং এই স্বাদটা কিন্তু আলটিমেটলি এই সাইক্লোমেট শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন উপাদান আছে, যেটা কিডনি শাটডাউন থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। বাংলাদেশের বাজারে প্রতি কেজি সাধারণ চিনি 110 থেকে 115 টাকায় বিক্রি হলো। প্রস্তুতকারক দেশ চীনে ঘন চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি 365 টাকায়। কিন্তু মানবদেহের জন্য ক্ষতিকর ঘন চিনির মিষ্টিগুণ বেশি হয়, খুব কম পরিমাণে ব্যবহারের সুযোগ থাকায় প্রতি কেজিতে কয়েক হাজার টাকা লাভ করছে আমদানিকারক চক্রটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে। হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে রাজকীয় অভ্যর্থনা, স্বাগত জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি মোহাম্মদ বিন সালমানের। নদীমাতৃক দেশ বাংলাদেশ। কোনো এক সময়ে এখানে নদী ছিল জীবন, নদীতে যাতায়াত, নদীর স্রোতে বয়ে চলত আমাদের অর্থনীতি। নদীতে ঢেউয়ের তালে তাল মিলিয়ে বয়ে চলা প্রচলিত ধীরগতির জলযানকে পেছনে ফেলে নদীর কোলে আশ্রয় নিয়েছিল প্যাডেল স্টিমার PS মাসুদ। ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে আবারও ছুটে চলবে জলযানটি। সাইফুল রুদ্রর রিপোর্ট। 1929 সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে নির্মিত হয় বৃহৎ আকৃতির বিস্ময়কর জলযান PS মাসুদ, যা কিনা ব্রিটিশ আমলে নির্মিত কয়েকটি বিলাসবহুল প্যাডেল স্টিমারের একটি। দুই পাশে লাগানো চাকা ঘুরে ধাপে ধাপে পানি ঠেলে সামনে এগিয়ে যায় বলে এর নাম প্যাডেল স্টিমার। ব্রিটিশ আমলে PS মাসুদ চলত মূলত ঢাকা, বরিশাল, পিরোজপুর, খুলনা রুটে। যাত্রীদের কাছে এই স্টিমার ছিল নদীর ওপর 5 তারকা হোটেলের মতো। আড্ডা গল্পে জমে উঠত কাঠের পাটাতনে তৈরি প্রশস্ত ডেক,
দুপুর ও রাতে ডাইনিং হলে অর্ডার অনুযায়ী খাবার পরিবেশন করতেন বেয়ারারা। আমাদের একটা সুশৃঙ্খল বাটলার শ্রেণী আছে, তারা সেগুলোকে তৈরি করে এবং সেই শতবর্ষী ঐতিহ্যের যে ধারক সেই রকম খাবার আমরা পরিবেশন করি। তেমনি এক অতীত স্মৃতি গল্পের ছলে তুলে ধরেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। একটা টিফিন ক্যারিয়ার খাওয়া দাওয়া নেওয়ার জন্য এবং একটা প্লেট আমার ফাদার হোল্ডটা করে বিছানা করে দিতেন। আমি বিছানা তৈরি করার অপেক্ষায় থাকতাম, অপেক্ষা থাকলে আমি ওখানে বিছানাটা দখল করে পেতাম। তো তখন আমার এই ফাদার আশেপাশে যারা আরো যাত্রী বসে হয়তো একটা তাস খেলতেন অথবা লুডো খেলতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ফার্স্ট ক্লাসের লোকগুলো বেরোচ্ছে, তাদের কেউ ছেলে মেয়ে আছে, তারপর ডাইনিং রুমে যাচ্ছে, সেখানে খাওয়া হচ্ছে, বাটলার সার্ভ করতেছে। এটা দেখে আমার মনে ইচ্ছা জাগতো যে কোনোদিন যদি ফার্স্ট ক্লাসে চড়তে পারি। বিআইডব্লিউটিসির উদ্যোগে প্যাডেল স্টিমারের মূল কাঠামো অপরিবর্তিত রেখে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে নতুন করে। তার মধ্যে একটি হলো অত্যাধুনিক এই মাস্টার ব্রিজ। এখন থেকে সপ্তাহে 2 দিন মাহসুদ চলবে তার পুরনো ঐতিহ্য নিয়ে। পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া, কীর্তনখোলা হয়ে মাহসুদ ছুটবে শত মানুষের জীবনের গল্প নিয়ে। 1983 সালে এসে এটিকে আমরা স্টিম ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করেছিলাম এবং 95-তে এসে একে মেকানিক্যাল গিয়ার স্টিমের সিস্টেমে রূপান্তর করা হয়েছে। আনুমানিক 323 জন পর্যটক এই প্যাডেল স্টিমারে আরোহণ করার সুযোগ পাবেন। সকাল 8টা থেকে 9টার মধ্যে সদরঘাট থেকে এটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যে চাকার ঘূর্ণনে ঢেউয়ের তালে একসময় উতলা হয়ে উঠত নদীর দুপাশ, সে আবার ফিরে এসেছে। তার প্রতিটি ঘূর্ণন আজও বলে চলেছে, আমি এখনো আছি, আমি এখনো বয়ে চলেছি শত বছরের ইতিহাস। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সমাজে পুরুষকে শেখানো হয় শক্ত, অশ্রুহীন এবং সাহসী হিসেবে বেড়ে উঠতে। ফলে মনের কথা প্রকাশের ক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষেরা রয়েছেন বরাবরই পিছিয়ে। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে বিশ্বজুড়ে পুরুষদের মধ্যে ডিপ্রেশন, উদ্বেগ ও আত্মহত্যার হার দ্রুত বাড়ছে। কিন্তু মানসিক চিকিৎসা নিতে সবচেয়ে কম আগ্রহী তারাই। কেন ছেলেরা পারেন না মনের কথা প্রাণ খুলে বলতে? বিশ্ব পুরুষ দিবসে সেই উত্তরই খোঁজার চেষ্টা করেছেন উম্মেহানি। ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম। ছেলে মানুষ কাঁদে নাকি? ছেলেদের এত দুর্বল হলে চলে? তুমি পুরুষ মানুষ হও, সাহস দেখাও। ছেলে মানুষ মেয়েদের মতো কোমল হয় নাকি? তুমি পুরুষ মানুষ, সাহস দেখাও। এমন সব শব্দের ছকে পুরুষের দুঃখগুলো আড়াল হয় লজ্জার দেয়ালে। কিন্তু সমাজ কি আদৌ ভাবে মানুষ হিসেবে তারও হৃদয় আছে? কখনো কখনো সেই কষ্টগুলোই চুপচাপ গলায় আটকে রূপ নিতে পারে ভয়ঙ্কর মানসিক অবসাদে। রিমেল কাজ করছেন বেসরকারি ব্যাংকের একজন কর্মী হিসেবে। তবে বিশ্ববিদ্যালয় জীবন শেষে একের পর এক চেষ্টা করেও পাচ্ছিলেন না কাঙ্ক্ষিত চাকরির দেখা। একসময় সেই অস্থিরতা, ব্যর্থতার ভয় রূপ নেয় গভীর এক মানসিক অবসাদে। তবে ভেতরের সেই ভাঙচুর অজানা এক চাপে বলতে পারেনি পরিবার কিংবা বন্ধু মহলে। সেই সময়টাতে আমার মনে হচ্ছিল আসলে এটা প্রকাশ করলে মানুষ আমাকে বাঁকা চোখে দেখবে, কিন্তু এখন মনে হচ্ছে এটা প্রকাশ করা কতটা জরুরি। ছেলে মানে অনেক স্ট্রং হতে হবে, সবকিছু সামাল দিয়ে চলতে হবে। ছোটবেলা থেকে এরকম অনেক কিছু ইমপ্ল্যান্ট করা হয় মাথার মধ্যে যে হচ্ছে ছেলেরা যদি কান্না করে তাহলে হচ্ছে ছেলেরা ফেমিনিন, ওরা হচ্ছে ম্যাসকিউলিন এনাফ, মানে এনাফ ম্যাসকিউলিন না। 2021 সালের একটি জরিপ বলছে বিশ্বজুড়ে প্রতি 1 লাখ পুরুষে আত্মহত্যার হার প্রায় 12.3%। তবে চিকিৎসা নিতে নারীদের তুলনায় 40% কম আগ্রহী পুরুষেরা। পরিবার, সমাজ, তার চাকরি ক্ষেত্র এগুলি সামলাতে গিয়ে তারা আসলে নিজের কষ্টের কথা অনেক সময় ভুলে যায় এবং নিজের কষ্ট আমরা বলি ইন্টারনালাইজ করে, তার ভিতরেই রেখে দেয়। এর ফলে পরবর্তীতে কিন্তু অনেক সময় পুরুষরা বেশি ভালনারেবল হয়ে যায়। অন্যদিকে ঝুঁকিতে রয়েছেন বয়স্ক পুরুষেরাও। গবেষণা বলছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কর্মজীবন, সামাজিক সম্পর্ক ও সঙ্গ হারিয়ে ফেলার কারণে প্রায় 55% মধ্যে দেখা যায় বিষণ্ণতার লক্ষণ। সমাজ বিজ্ঞানীদের মতে সমাজে প্রচলিত কিছু ধারণাই অনেক পুরুষকে বাধা দেয় আবেগ প্রকাশে। একটা এক্সট্রা পর্দা তার মধ্যে তৈরি হয়, সামাজিক পর্দা, যে আমার মধ্যে এই কথাটা বলা আর শেয়ার করা ঠিক হবে না, আমি এটা সমাধান করতে পারলাম না, এতে আমি ছোট হয়ে গেলাম, আমি ব্যর্থ হয়ে গেলাম। এই যে তার মধ্যে অ্যাডভান্স ব্যর্থতা এবং ছোট হয়ে যাওয়ার যে চিন্তা,
সেই চিন্তা থেকে সে চেষ্টা করে সবকিছু লুকিয়ে যেতে। বিশেষজ্ঞরা বলছেন আবেগ লুকিয়ে রাখা নয়, তা প্রকাশের সুযোগই পারে মানসিকভাবে সুস্থ রাখতে এবং পরিবার ও সমাজে সুস্থ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে। সামাজিক গদবাঁধা ধারণা থেকে বেরিয়ে এখন সময় এসেছে ছেলেদের মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবার। বিশেষজ্ঞরা বলছেন শক্ত থাকার চাপ নয়, বরং প্রয়োজন বোঝাপড়া এবং কথা বলার মুক্ত পরিবেশ। কারণ মানসিক সুস্থতাকে লিঙ্গ দিয়ে যাচাই নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সালমানের কাছে $600 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন বিনিয়োগের জন্য অনুরোধ করেন। এ সময় সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু হিসেবে আখ্যা দেন তিনি। সৌদি যুবরাজ সাফ জানান, ওয়াশিংটনকে খুশি করতে ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছেন না রিয়াদ। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সালমানের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন ট্রাম্প। এছাড়া দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া আব্রাহাম একর্সে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন সৌদি যুবরাজ। এ যেন এক রাজকীয় অভ্যর্থনা। আকাশে চলছে F-35 ও F-15 ফাইটার জেটের প্রদর্শনী। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতে ট্রাম্প সৌদি আরবের প্রিন্সের প্রতি মার্কিন বাণিজ্যে বিনিয়োগ $600 বিলিয়ন থেকে বাড়িয়ে বন্ধুত্বের খাতিরে $1 ট্রিলিয়ন করার অনুরোধ করেন। সালমানও তাৎক্ষণিকভাবে ট্রাম্পের এ প্রস্তাবে সম্মতি দেন। বৈঠকে তেলের দাম কমে ব্যারেল প্রতি প্রায় $60 নেমে আসার পরও সৌদি এই বিনিয়োগ বজায় রাখতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমবিএস জানান, যুক্তরাষ্ট্রের এআই চিপ ও কম্পিউটিং শক্তির সঙ্গে সৌদি আরবের চাহিদা মিলিয়ে বড় ধরনের অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে। এ সময় তিনি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রকে খুশি করতে ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছেন না তিনি। এ বৈঠকের পর দুই দেশের সম্পর্কের নতুন এক অধ্যায় শুরু হবে বলে আশ্বস্ত করেছেন সালমান। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত প্রশ্ন ওঠে। এ সময় সৌদি যুবরাজের পক্ষ নিয়ে ট্রাম্প দাবি করেন, মোহাম্মদ বিন সালমান এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না, বরং খাশোগিকে অনেকের অপছন্দের ব্যক্তি বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে এমবিএস জানান, কারো জীবন বিনা কারণে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক এবং এই হত্যাকাণ্ডকে একটি বড় ভুল হিসেবেও আখ্যা দেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এই মুহূর্তে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মিথুন, বাংলাদেশ একটা অনন্য একটা মাইল ফলকের সামনে দাঁড়িয়ে এবং যার কৃতিত্ব দিতে হবে মুশফিকুর রহিমকে। প্রথম ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্ট খেলছেন এবং মিরপুরে তার এমন এই মাইল ফলকের দিনে কিন্তু নানান আয়োজন ছিল। কিছুক্ষণ আগে সংবাদে আপনারা দেখেছেন কি কি আয়োজন আজকে বিসিবি এই মুশফিকুর রহিমের জন্য করেছেন। তাছাড়া যদি আমি ম্যাচের আবহ বলি বা এই স্টেডিয়াম চত্বরের আবহ বলি, বিনামূল্যে প্রবেশের অধিকার পাওয়ার পরে আসলে স্কুল কলেজের যে ছাত্ররা রয়েছে বা মাদ্রাসার যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু সবাই আজকে এই মুশফিকের এই ১৭তম টেস্টের সাক্ষী হতে মাঠে এসেছেন। এছাড়াও অনেক সাবেক ক্রিকেটারকে আমরা দেখেছি, নারী দলের ক্রিকেটারদের আমরা দেখি যে আসলে দল বেঁধে এসেছে এমন একটা অনন্য একটা মাইল ফলকের সাক্ষী হতে মাঠে বসে। এবং মুশফিকুর রহিমও আসলে বাংলাদেশ ক্রিকেটকে ধন্যবাদ জানিয়েছেন। তার সঙ্গে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন যে সে আসলে এমন একটা মাইল ফলক কত বড় দৃষ্টান্ত হতে পারে ক্রিকেটারদের জন্য। এছাড়া মিরপুর টেস্টে আসলে মুশফিকুর রহিমই সব থেকে বড় আলোর নিচে। তবে তার পাশাপাশি যদি বলতে চাই, বাংলাদেশের জন্যও কিন্তু একটা সিরিজ জয়ের সম্ভাবনা বা সিরিজ জয়ের পরীক্ষায় মিরপুর টেস্টে। কারণ সিলেটে যেভাবে বাংলাদেশ দল ডমিনেটিং পারফরমেন্স করে ইনিংস ব্যবধানে জয় তুলে নিয়েছে, তাতে মিরপুরেও কিন্তু প্রত্যাশা অনেক থাকবে। বাংলাদেশ দল আজকে আগে ব্যাটিংয়ে নেমেছে মাত্র 2টি পরিবর্তন নিয়ে, আয়ারল্যান্ড দলেও একই পরিবর্তন। তবে বাংলাদেশ দল কিন্তু বাড়তি স্পিনার খেলাচ্ছে না, 2জন পেসারকে বসিয়ে তারা 2জন পেসারকে আসলে রিপ্লেস করেছে। এবং প্রথমে ব্যাটিংয়ে নেমে আসলে প্রত্যাশিত শুরুটা তেমনভাবে হয়নি, বড় ইনিংস খেলতে পারেননি সাদমান ইসলাম। জয় মাহমুদ হোসেন জয়, যিনি কিনা এখন উইকেটে রয়ে গেছেন, মমিনুল হক তাকে সঙ্গ দিতে মাঝে এসেছেন। তবে বাংলাদেশ চাইবে যে প্রথম ইনিংসে উইকেটটা যেহেতু ভালো আছে, বাংলাদেশ যত বড় সংগ্রহ এখান থেকে তুলে নিতে পারে। কারণ এই মিরপুরের উইকেটে কিন্তু স্পিনাররা দিন যত সময় যত গড়াবে তত বেশি ছড়ি ঘোরাবে। তো বাংলাদেশের এই প্রথম ইনিংসে লক্ষ্য থাকবে একটা বড় পুঁজি এবং মুশফিকুর রহিমের উপরেও একটা বাড়তি চোখ থাকবে তার এই বিশেষ টেস্টে সেটা বিশেষ ইনিংস খেলতে পারেন কিনা তা দেখার জন্য। আমার কাছে মিরপুর টেস্ট নিয়ে হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর জাতীয় স্টেডিয়াম থেকে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রত্যর্পণে আইনি নয় কূটনৈতিক সমাধানে জোর বিশ্লেষকদের। প্রয়োজনে জাতিসংঘে যাওয়ার তাগিদ। সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির চতুর্থ দিনের সংলাপ। অংশ নিয়েছে জামাত, এনসিপি সহ 7টি দল। বিকেলে ডেকেছে বিএনপি সহ 6 দলকে। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ মনি। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।